ভারতে টানা ৩৪ দিন পর ৩,০০০-এর নিচে করোনায় দৈনিক মৃত্যু সংখ্যা। দেশটির শিশুদের মাঝে আশঙ্কাজনক হারে বাড়ছে সংক্রমণ। ইউরোপের শীর্ষ নেতাদের ওপর গুপ্তচর বৃত্তির অভিযোগ নিয়ে তোলপাড়। তীব্র প্রতিক্রিয়া জার্মানি এবং ফ্রান্সে। সৌদি আরবে আজানের সময় মাইকের আওয়াজ কমানোর নির্দেশনায় মুসল্লিদের ক্ষোভ। জনগণের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত, ব্যাখ্যা ধর্মমন্ত্রীর। দেখছিলেন শিরোনামগুলো। এইসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে থাকছে আমি শামসুজ্জোহা। ভারতে টানা ৩৪ দিন পর ৩,০০০-এর নিচে নামল করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা। ২৪ ঘন্টায় দেশটিতে প্রাণ গেছে প্রায় ২,৮০০ মানুষের। এদিন কোভিড রোগী শনাক্ত হয়েছে ১,২৭,০০০-এর ওপর। সবচেয়ে বেশি ৮ শতাধিক মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। দিনে প্রায় ৫০০ প্রাণহানি দেখেছে তামিলনাড়ু। কোভিডে কর্ণাটকে মারা গেছে ৪০০ মানুষ। এছাড়াও শতাধিক মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, কেরালা, উত্তরপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে। দিল্লিতে কিছুটা কমেছে সংক্রমণ ও প্রাণহানি। রাজধানীতে ৯৫০ মানুষের শরীরে মিলেছে প্রাণঘাতী এই ভাইরাসটি। মারা গেছেন ৭৮ জন। ভারতে শিশুদের করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে আশঙ্কাজনক হারে। গেল ২ মাসে মহারাষ্ট্রের এক জেলাতেই ২০,০০০ শিশুর শরীরে মিলেছে ভাইরাস। চিকিৎসকরা বলছেন, এমন তথ্যে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হচ্ছে তাদের। করোনায় বিপর্যস্ত ভারতের নতুন মাথা ব্যথার কারণ শিশুদের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ। মহারাষ্ট্রে হু হু করে বাড়ছে শিশু আক্রান্তের হার। তথ্য বলছে, গেল ২ মাসে রাজ্যের শুধু আহমদনগর জেলাতেই প্রায় ২০,০০০ শিশুর শরীরে মিলেছে কোভিড-১৯-এর অস্তিত্ব। চিকিৎসকরা বলছেন, ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে সামনে। দ্রুত সংকট সমাধানে শিশুদের জন্য আলাদা পদক্ষেপ নিতে হবে সরকারকে। এপ্রিলে প্রায় ৮,০০০ শিশুর শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল, যাদের বয়স ১ থেকে ১৮ বছরের মধ্যে। কিন্তু মে মাসে সেই সংখ্যা প্রায় ১০,০০০ হয়েছে। শিশুদের কথা মাথায় রেখে আলাদা পরিকল্পনা সাজাতে হচ্ছে আমাদের। গোটা ভারতে করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও পশ্চিমবঙ্গে কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী সংক্রমণের হার। গড়ে দৈনিক ১০,০০০-এর বেশি রোগী শনাক্ত হচ্ছে রাজ্যটিতে। পশ্চিমবঙ্গে প্রতিদিনই সংক্রমণ বাড়ছে, তবে এখনো আমরা করোনার সর্বোচ্চ চূড়ায় উঠিনি। এটাই আতঙ্কের। আগামী এক সপ্তাহের মধ্যে সংক্রমণ বহুগুণে বেড়ে যেতে পারে। মূল সংকট তৈরি হবে মুমূর্ষু রোগীদের সুস্থ করে তুলতে। সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতালগুলোকেও প্রস্তুত থাকতে হবে, কারণ একজন রোগী এবং তার স্বজনদের প্রতিটি মুহূর্ত কাটে আতঙ্কে। চিকিৎসা সংকট এখনও কাটেনি দেশটিতে। হাসপাতালের বাইরেই অবস্থান করতে হচ্ছে বেশিরভাগ রোগীকে। মিলছে না ন্যূনতম সেবাও। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ভারত, দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন দেশে শনাক্ত হওয়া করোনার ভ্যারিয়েন্টের নামকরণ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এখন থেকে কোনো দেশের নামে নয়, নির্দিষ্ট নাম ব্যবহার করতে হবে ভ্যারিয়েন্টের ক্ষেত্রে। সোমবার সংস্থাটি জানায়, ভারতে শনাক্ত হওয়া B.1.617.2 ভ্যারিয়েন্টকে আখ্যায়িত করা হবে ডেল্টা ভ্যারিয়েন্ট হিসেবে। এছাড়াও ব্রিটেনে শনাক্ত হওয়া B.1.1.7 ভ্যারিয়েন্টকে আলফা, দক্ষিণ আফ্রিকার ভ্যারিয়েন্টকে বেটা এবং ব্রাজিলে শনাক্ত ভ্যারিয়েন্টকে গামা হিসেবে শনাক্তকরণ করা হবে। WHO বলছে, আলোচনা পর্যালোচনার মাধ্যমে নতুন নামকরণ করা হয়েছে, তবে গবেষণার ক্ষেত্রে বৈজ্ঞানিক নাম ব্যবহার হবে। সংস্থাটির প্রধান জানান, ভ্যারিয়েন্টগুলোর বৈজ্ঞানিক নাম থাকলেও তা কঠিন হওয়ায় দেশের নামে ডাকা হয়, যা বৈষম্যমূলক। এ নিয়ে আপত্তিও জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মোকাবেলায় এখন পর্যন্ত বিশ্বব্যাপী ৩০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহের কথা জানিয়েছে চীন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার আশা করছে দেশটি। সোমবার ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং এইসব কথা জানান। তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিন সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে চীন। ভ্যাকসিনকে বিশ্বব্যাপী জনসাধারণের সামর্থ্যের মধ্যে নেয়ার চেষ্টা তাদের।
এখনও পর্যন্ত ৮০টির বেশি উন্নয়নশীল দেশে চীন জরুরি প্রয়োজনে টিকা সহায়তা দিয়েছে বলেও দাবি তার। এছাড়াও ৪৩টি দেশে ভ্যাকসিন সরবরাহের কথা জানান তিনি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুরোধে উন্নয়নশীল দেশগুলোতে আরও ১০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহের বিষয়টি নিশ্চিত করে কর্তৃপক্ষ। করোনা সংক্রমণ কমে আসায় লকডাউন শিথিল হচ্ছে তুরস্কে। সোমবার দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। খুলে দেওয়া হবে সব ক্যাফে ও রেস্টুরেন্ট, তবে স্বাভাবিকের তুলনায় কম সংখ্যক মানুষ রেস্টুরেন্টে উপস্থিত থাকতে পারবেন। নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব। এছাড়াও শিথিল করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। শুধু সাপ্তাহিক ছুটির দিন রোববারে আরোপ করা হয়েছে ২৪ ঘণ্টাব্যাপী কারফিউ। গত মে মাসে ১৭ দিনের কঠোর লকডাউন শেষে উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে সংক্রমণ। জানুয়ারি মাস থেকে দেশটিতে গণহারে ভ্যাকসিন কর্মসূচি শুরু করে কর্তৃপক্ষ। জনগণের অভিযোগের প্রেক্ষিতে মসজিদে মাইকের আওয়াজ কমানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আজানের শব্দ কমানোর বিষয়ে এমন ব্যাখ্যা দিল সৌদি আরব। রক্ষণশীল দেশটিতে এই নির্দেশনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। বিষয়টিকে ধর্মীয় চর্চায় হস্তক্ষেপ বলেও অভিহিত করেছেন অনেকেই। মসজিদের মাইকে উচ্চস্বরে আজানের কারণে সমস্যা হয় স্থানীয়দের। এমন অভিযোগ আমলে নিয়ে গত সপ্তাহে মাইকের আওয়াজ কিছুটা কমানোর নির্দেশ দেয় সৌদি সরকার। বলা হয় লাউড স্পিকারের ক্ষমতা সর্বোচ্চ 1/3 ব্যবহার করা যাবে আজানের সময়। আজানের পর মাইক বন্ধ রাখারও নির্দেশ দেওয়া হয়। দেশটির ধর্মমন্ত্রী আব্দুল লতিফ আল শেখ বলেন, যারা নামাজ পড়েন তারা আজান শোনার অপেক্ষায় থাকেন না। শিশু ও অসুস্থদের ঘুমের সমস্যা হয় এমন অভিযোগের কারণেই শব্দ কমানোর নির্দেশনা। কারো সমস্যা তৈরি করে ইসলাম পালনে বিধিনিষেধ আছে। চারপাশের মানুষের কথা চিন্তা করে নীরবে ধর্ম পালন করতে বলেছেন আমাদের নবী। কারণ অনেকের ঘুমের সমস্যা হয়, অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারেন মসজিদের আশেপাশে, তাই সবার সিদ্ধান্তকে গুরুত্ব দিয়েছি আমরা। রক্ষণশীল দেশটিতে এই নির্দেশনা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয় সামাজিক মাধ্যমে। বিষয়টিকে ধর্মীয় চর্চার হস্তক্ষেপ বলেও অভিযোগ করেন অনেকে। যদিও সৌদি প্রশাসন বলছে ধর্ম না বুঝেই সমালোচনা করা হচ্ছে। যারা এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন তারা ইসলামের সঠিক ব্যাখ্যা জেনে বুঝে করছেন না। তারা জনগণের মতামতকে উপেক্ষা করছেন। এসব মানুষ কট্টরপন্থী। ধর্মীয় বিধি নিষেধে শিথিলতায় নারীদের গাড়ি চালানোর অনুমতি সহ বেশ কিছু আলোচিত পদক্ষেপ নিয়েছেন বাদশাহ পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপর গুপ্তচর বৃত্তির ঘটনায় শুরু হয়েছে তোলপাড়। ডেনমার্কের গোয়েন্দা সংস্থার সাহায্যে এই গুপ্তচর বৃত্তি চালানো হয়, আর সেসব তথ্য পাঠানো হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর কাছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানি। বিশ্বাসী মিত্র হওয়া সত্ত্বেও কেন এই ধরনের গুপ্তচর বৃত্তি চালানো হয়েছে সে বিষয়ে ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের কাছে জবাবদিহি চেয়েছে ফ্রান্স। ইউরোপের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের উপর গুপ্তচর বৃত্তি চালিয়েছে ডেনমার্কের গোয়েন্দা সংস্থা এফই। সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন তথ্য জানায় ডেনমার্ক ও সুইডেনের বিভিন্ন গণমাধ্যম, যাতে বলা হয় গুপ্তচর বৃত্তির পর পাওয়া তথ্য পাঠানো হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা এনএসএর কাছে। ডেনমার্ক রেডিও, এসটিভি ইন্ডিয়া সহ বিভিন্ন টেলিভিশন এবং অনলাইনে প্রকাশিত এই অনুসন্ধানে বলা হয় 2012 থেকে 2014 সালের মধ্যে ইউরোপীয় বিভিন্ন নেতাদের ফোনালাপ, মেইল এবং বৈঠকে নজরদারি চালানো হয়, যাদের মধ্যে অন্যতম জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জার্মানির। বিশ্বাসযোগ্য মিত্রের কাছ থেকে এমন আচরণে ক্ষুব্ধ দেশটি। পুরনো মিত্রদের সাথে সম্পর্কের বিশ্বাসযোগ্যতা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ডেনমার্ক সরকারের উচিত এই বিষয়ে সুস্পষ্ট বক্তব্য রাখা, যাতে সম্পর্কের বিশ্বাসযোগ্যতায় কোনো ঘাটতি না থাকে। বারাক ওবামা প্রেসিডেন্ট থাকাকালে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল জার্মানিকে, যা দুঃখজনক। নিঃসন্দেহে এটি দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলবে। ওয়াশিংটনকে জবাব দিতে হবে কেন শীর্ষ নেতার উপর গুপ্তচর বৃত্তি চালানো হলো।
এ ঘটনায় চটেছেন ইউরোপের বাকি নেতারাও। যুক্তরাষ্ট্রের কাছে শীর্ষ নেতাদের ওপর গোয়েন্দাগিরির ব্যাখ্যা চেয়েছে ফ্রান্স। ডেনমার্ক এবং যুক্তরাষ্ট্রের মতো পুরনো মিত্রের কাছে এমন আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তারা আমাদের কি নিয়ে সন্দেহ করে, কেন এভাবে গুপ্তচর বৃত্তি চালানো হলো আমাদের উপর, এই ইস্যুতে অবশ্যই জবাবদিহি করতে হবে। এর আগে 2013 সালে সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা এডওয়ার্ড স্নোডেনের ফাঁস করার নথিতে উঠে আসে মিত্র দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নজরদারির বিষয়টি। মুশফিকা হাসান, যমুনা নিউজ। চীনের জনসংখ্যা নীতিতে বড় পরিবর্তন আনা হলেও এর সুফলতা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। 5 বছর আগেই এক সন্তান নীতি থেকে বেরিয়ে এলেও সুফল মেলেনি। তাই নতুন করে 3 সন্তান গ্রহণের অনুমতি সাধারণ মানুষের সিদ্ধান্তে খুব একটা পরিবর্তন আনবে না বলে মনে করেন বিশ্লেষকরা। তাদের পরামর্শ, জনসংখ্যা বৃদ্ধিতে ইতিবাচক পরিবর্তন আনতে তরুণ দম্পতিদের দিতে হবে অতিরিক্ত সুযোগ সুবিধা। কয়েক বছর আগেও জনসংখ্যা নিয়ন্ত্রণে কঠোর চীন এখন মরিয়া লোকসংখ্যা বাড়াতে। 141 কোটি জনসংখ্যার দেশটিতে 16 থেকে 59 বছর বয়সী অর্থাৎ কর্মক্ষম লোকবল 88 কোটি। বয়স্ক জনগোষ্ঠী বেড়ে যাওয়ার আশঙ্কায় 14তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে জনসংখ্যা নীতির উপর। 3 সন্তান গ্রহণের অনুমতি দিয়ে সোমবার নতুন নীতি ঘোষণা করে চীনা সরকার। পাশাপাশি বাবা মায়েদের সুযোগ সুবিধা প্রদানের বিষয়েও দেয়া হয় আশ্বাস। এরপরও নতুন নীতির বিষয়ে আগ্রহী নন তরুণ দম্পতিরা। পরিস্থিতি অনুকূলে থাকতে আরো বাচ্চা নিতে আগ্রহী হতাম। বাড়ি ভাড়া, সংসার খরচ এত বেশি, বাচ্চাদের মানসম্মত পড়াশোনার ব্যয়ও অনেক। বেশিরভাগ ক্ষেত্রে নারীদের বাচ্চা লালন পালনের সব দায়িত্ব নিতে হয়। রাষ্ট্র, পরিবার ও সমাজ থেকে যথেষ্ট সহযোগিতা পাওয়া গেলে আরো সন্তান নিতে চাইতাম। চাইলেও বাস্তবতা বিবেচনায় দ্বিতীয় সন্তান নেওয়ার সুযোগ নেই। তৃতীয়ত দূরের কথা। চীনে 1979 সালে চালু হয় এক সন্তান নীতি। 36 বছর পর 2016-তে ওই নীতি থেকে বেরিয়ে আসে বেইজিং। 2020 সালের মধ্যে 142 কোটি জনসংখ্যার টার্গেট থাকলেও তা পূরণ হয়নি। বরং সবশেষ আদমশুমারিতে 5 দশকের মধ্যে সর্বনিম্ন দেখা যায় শিশু জন্মের হার। গবেষণা বলছে, জীবনযাত্রার ব্যয় বাড়ায় বেশি সন্তান নিতে আগ্রহী নন চীনা দম্পতিরা। বিশেষ করে আবাসন খরচ, শিশুদের লেখাপড়ার উচ্চ ব্যয় মেটাতে হিমশিম খেতে হয় গড় আয়ের মানুষদের। তাই নতুন নীতি বাস্তবায়নের আগে তরুণদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। 5-6 বছর আগেই জন্ম নিয়ন্ত্রণ আইন শিথিল করেছিল চীন। তবে ফলাফল সন্তোষজনক নয়। সরকার যতদিন সত্যিকারের প্রণোদনা না দেবে, মনে হয় না নাগরিকরা আগ্রহী হবে। জীবনযাত্রার ব্যয় কমাতে সহায়তা করতে হবে। চীনের ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ব্যুরোর তথ্য অনুযায়ী 2016 সালে দেশটিতে 1 কোটি 80 লাখ শিশুর জন্ম হয়। কিন্তু 4 বছর পর 2 সন্তান নীতি গ্রহণ করা হলেও 60 লাখ কমে যায় শিশু জন্মের সংখ্যা। বিপরীতে গত 10 বছরে ষাটোর্ধ্বদের সংখ্যা বেড়েছে 5.4%। ডরথি তাস্ট্রিন, যমুনা নিউজ। কানাডার স্কুলে 215টি শিশুর দেহাবশেষ পাওয়ার ঘটনা এবার গোটা দেশে গণকবরের সন্ধান করার দাবি জানিয়েছে দেশটির আদিবাসী গোষ্ঠী। এই রহস্য উদ্ঘাটনে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে সোমবার রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হয়। সমাধিস্থলে নিহত শিশু শিক্ষার্থীদের স্মরণে জুতা রেখে সম্মাননা জানানো হয়। 19 শতকের আদিবাসী স্কুলটিতে গত শুক্রবার উদ্ধার হয় 215 শিশুর দেহাবশেষ। ধারণা, কালচারাল জেনোসাইডের শিকার হয়েছিলেন তারা। 2015 সালে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের ঐতিহাসিক রিপোর্টে বলা হয়, ক্যাথলিক চার্চের তত্ত্বাবধানে পরিচালিত স্কুলটিতে পরিবার থেকে বিচ্ছিন্ন করে জোরপূর্বক ভর্তি করা হতো আদিবাসী শিশুদের। সেখানে শারীরিক নির্যাতন, ধর্ষণ সহ নানা ধরনের নৃশংসতার শিকার হতো তারা। নিজ দেশের সেনাবাহিনীর সমালোচনা করে বরখাস্ত হলেন পাকিস্তানের জনপ্রিয় টিভি উপস্থাপক হামিদ মীর। তাকে জিও নিউজের নিয়মিত টকশো থেকে বরখাস্ত করা হয়। এই ঘটনায় মিডিয়ার উপর সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে গোটা পাকিস্তানে। জিও টিভি কর্তৃপক্ষ বলছে, বর্তমানে কোনো টকশো বা সংবাদ উপস্থাপনায় থাকছেন না হামিদ মীর। তবে এটি স্থায়ী নিষেধাজ্ঞা কিনা তা নিশ্চিত করা হয়নি। হামিদ মীর বলেন, কোনো হুমকি ধামকিতেই তার কণ্ঠরোধ করা যাবে না। এর আগেও সরকারের সমালোচনা করায় দুইবার চাকরি হারিয়েছেন তিনি। 2014 সালে হামিদ মীরের গাড়ি লক্ষ্য করে গুলি করে এক বন্দুকধারীর। শরীরে 6টি গুলিবিদ্ধ হলেও প্রাণে বেঁচে যান তিনি। এ ঘটনার জন্য সেই সময়ে দায়ী করা হয় সেনা গোয়েন্দা সংস্থা ISI-কে।
আফ্রিকান ইউনিয়নের প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে আইন প্রণেতাদের মধ্যে ব্যাপক হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার জোহানেসবার্গে সংগঠনটির পার্লামেন্টের মিটিং চলাকালে এই ঘটনা ঘটে। দক্ষিণ আফ্রিকার সরকারি টিভি চ্যানেলে ওই হাতাহাতির ঘটনা সম্প্রচার করা হয়। দেখা যায় একে অপরকে চড়-থাপ্পড় এবং লাথি মারছেন আইন প্রণেতারা। চিৎকার করে ক্ষোভ প্রকাশ করেন অনেকে, টানাটানি করেন ব্যালট বাক্স নিয়ে। মূলত পশ্চিম এবং দক্ষিণ আফ্রিকান আইন প্রণেতাদের মধ্যে এই বিরোধের সূচনা হয়। 2004 সালে প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত সংস্থাটিতে আসেনি কোনো দক্ষিণ আফ্রিকান প্রেসিডেন্ট। তাই ধারাবাহিকভাবে সব অঞ্চল থেকে প্রেসিডেন্ট নির্বাচনের দাবি এই অঞ্চলের আইন প্রণেতাদের। তবে পশ্চিম আফ্রিকান আইন প্রণেতারা দ্বিমত পোষণ করলে তৈরি হয় অপ্রীতিকর পরিস্থিতি। যান্ত্রিক গোলযোগের কারণে রাজপথে জরুরি অবতরণে বাধ্য হলো বিমান। সোমবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে এই ঘটনা ঘটে। ভ্যান নিউজ এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করে ছোট বিমানটি, কিন্তু উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এরপর হাইওয়েতেই বিমান অবতরণে বাধ্য হন পাইলট। এ ঘটনায় হতাহত হয়নি কেউ, তবে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। রাস্তা থেকে বিমানটি সরিয়ে নিতে কাজ করছে উদ্ধারকারীরা। এ ঘটনার মাত্র দুদিন আগেই যুক্তরাষ্ট্রে একটি প্রাইভেট বিমান বিধ্বস্ত হয়ে 7 জনের মৃত্যু হয়। ফ্রান্সে জনপ্রিয় হচ্ছে পোকা দিয়ে তৈরি বিভিন্ন খাবার। চলতি বছরের শুরুতেই পোকাকে খাদ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপের খাদ্য নিরাপত্তা সংস্থা। এরপর থেকেই অঞ্চলটির বিভিন্ন দেশে বেড়েছে পোকার তৈরি বিভিন্ন খাবারের চাহিদা। প্যারিসে শুধু পোকা দিয়ে খাবার তৈরি হয় এমন রেস্তোরাঁ চালু হয়েছে। আর সব পাস্তা থেকে একেবারেই ভিন্ন এটি। মাংস কিংবা সবজি নয়, এতে মেশানো হয়েছে পোকা। গুবরে পোকার শুক্কিট বা লার্ভা দিয়ে তৈরি এই পাস্তা। প্যারিসের জনবহুল এলাকার এই রেস্তোরাঁটি এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছে পোকা দিয়ে তৈরি নানা রকম খাবারের জন্য। পোকার স্বাদ নিতে রীতিমতো ভিড় করছেন খাদ্যরসিকরা। আমি তো এই পোকা দিয়ে তৈরি পাস্তা আর সালাদের খুবই ভক্ত। রেস্তোরাঁর প্রধান শেফ জানালেন, ভোজন রসিকদের কাছে স্বাদের ভিন্নতা আনতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ। শুধু ফ্রান্সই নয়, পুরো ইউরোপ জুড়ে জনপ্রিয় হচ্ছে পোকার বিভিন্ন রেসিপি। মূলত 2 কারণে এমন উদ্যোগ। প্রথমত, পোকামাকড় নিয়ে মানুষের মাঝ থেকে অহেতুক ভীতি দূর করা। দ্বিতীয়ত, খাবারের মাঝে ভিন্নতা নিয়ে আসা। আসার কথা এই যে মানুষের কাছ থেকে অসাধারণ সাড়া পেয়েছি। স্বাস্থ্য ঝুঁকি এড়াতে নিজেই এই পোকার চাষ করেন বলে জানালেন শেফ লরা ভেয়েত। লার্ভা জাতীয় পোকায় বেশি জনপ্রিয় বলেও জানালেন তিনি। এই পোকা আমি নিজেই চাষ করি। এদের ওটস, রুটি আর সবজির উচ্ছিষ্ট দেয়া হয়, তারপর রোদে শুকিয়ে এদের রান্না করি। চলতি বছরের শুরুতে পোকাকে খাদ্য তালিকায় স্থান দেয় ইউরোপের খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা EFSA। তবে সব ধরনের পোকাকে খাদ্য তালিকায় অনুমোদন দেয়নি সংস্থাটি। শুধুমাত্র গুবরে জাতীয় পোকার শুক্কিট বা লার্ভা এবং ফড়িং জাতীয় নির্দিষ্ট কিছু পোকাকে খাদ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এসব পোকায় খুবই উচ্চ পর্যায়ের আমিষ বিদ্যমান। ইউরোপের অনেক দেশেই এটা সহজলভ্য। এটাও খেয়াল রাখতে হবে, বিশ্বব্যাপী খাদ্য সংকট চলছে। এ ধরনের পোকাকে খাদ্য তালিকায় স্থান দিলে সেই সংকট সমাধানেও বড় ভূমিকা রাখা সম্ভব। চীন, থাইল্যান্ড, মালয়েশিয়ার পাশাপাশি আফ্রিকার বিভিন্ন দেশেও মুখরোচক খাদ্য হিসেবে সমাদৃত। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। এই সঙ্গে শেষ করছি যমুনা আই ডেস্কের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।